আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত বোর্ড কোশ্চেন সমাধান। আমি এখানে 2.1 এবং 2.2 বোর্ড কোশ্চেনগুলো সমাধান করছি। আমি এর সমাধান করব যশোর বোর্ড 2019। বন্ধুরা, আমি বারবারই বলি সৃজনশীল ম্যাথ অনেক ক্রিটিক্যাল মনে করে অনেক স্টুডেন্টরা, কিন্তু সৃজনশীল ম্যাথ কিন্তু অনেক বেশি ইজি যদি আপনি বুঝতে পারেন। অর্থাৎ আপনার টার্গেট হবে সবসময়ের জন্য একটি ম্যাথ শিখে কিভাবে আপনি সেম টাইপের একাধিক ম্যাথ করতে পারেন, তাহলে আপনি ম্যাথ আপনার কাছে অনেক ইজি মনে হবে। আর যদি আপনি সবগুলা ম্যাথ না শিখে একটার জন্য একটা নিয়ম শেখেন, তাহলে ম্যাথ আপনার কাছে অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়াবে এবং পরবর্তীতে আপনি ম্যাথ করতে অনেক অনীহা প্রকাশ করবেন বা করতে চাইবেন না। তো আমি দেখান কিভাবে শেখাই যে একটি ম্যাথ দ্বারা একাধিক ম্যাথ কিভাবে সলভ করতে হয়। ওকে, প্রথম কোশ্চেন দেখেন পড়ি আমি। আমিনা বেগম 12% মুনাফায় 9,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে রাখছেন। অর্থাৎ একজন ব্যক্তি, তার নাম আমিনা বেগম, সে 9,000 টাকা ব্যাংকে রাখছে 5 বছরের জন্য। তাহলে এখানে তো আমরা কি পেলাম, আসল টাকা 9,000 আর বছর হলো 5 বছর। ওকে, প্রথম কোশ্চেন, একটি দ্রব্য 7,500 টাকায় বিক্রি করলে 900 টাকা ক্ষতি হয়, আর 8,500 টাকায় বিক্রি করলে করা হয়, তবে কত লাভ হবে? অর্থাৎ এখানে চাচ্ছে হলো লাভ বা ক্ষতি, কোনটা হবে? এখন খেয়াল করেন, লাভ ক্ষতি ডিপেন্ড করে কার উপরে? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। কেন? আমি যদি 8 টাকা দিয়ে কিনে 10 টাকা বিক্রি করি, 2 টাকা লাভ হবে। আর যদি আমি 10 টাকায় কিনে 8 টাকায় বেশি, 2 টাকা ক্ষতি হবে। তাহলে লাভ ক্ষতি বের করতে গেলে আমার কি লাগে? ক্রয় মূল্য লাগবে আর লাগবে বিক্রয় মূল্য। সবসময়ের জন্য অঙ্ক শিখবেন একটা অর দিয়ে, প্রত্যেকটা ম্যাথ, তাহলে ইজি হবে। চাচ্ছে লাভ বা ক্ষতি, তাহলে আমার এখানে লাগবে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে দেখেন এখান থেকে কিন্তু আপনি এই যে 8,500 টাকায় বিক্রি করে দিছে, এখানে কিন্তু ঝামেলা নাই। সে 8,500 টাকায় বিক্রি করছে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই। সমস্যা কোথায় আছে? ক্রয় মূল্যের উপর। কেন? সে বলছে 7,500 টাকায় বিক্রি করলে 900 টাকা ক্ষতি হতো। সাপোজ আপনি 8 টাকায় বিক্রি করলে, 8 টাকা যদি বিক্রি করেন, তাহলে 4 টাকা ক্ষতি হতো। ওকে, সাপোজ যদি এভাবে বুঝেন, তাহলে ওইটা অঙ্ক ইজি হবে। 8 টাকায় বিক্রি করলে 4 টাকা ক্ষতি হতো, তাহলে আপনি কিনছেন কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। কারণ কি? 8 টাকায় বিক্রি করলে 4 টাকা ক্ষতি, তার মানে কিনছেন কত দিয়ে? 12 টাকা দিয়ে। দেখেন 12 থেকে 8 বিয়োগ করেন, এই 4 টাকা ক্ষতি বের হয়ে গেল। আর ইজি করে বলি, আপনি 8 টাকায় কিনছেন বাট বিক্রি করবেন 10 টাকায়, লাভ কত? 2 টাকা। এখন যদি 8 টাকায় কিনে 6 টাকায় বেচেন, লাভ কত? লাভ না, এখানে ক্ষতি হবে 2 টাকা। তার মানে আমি যদি লাভ বা ক্ষতি বের করতে পারি, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের হবে। আবার যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারি, লাভ বা ক্ষতি বের হবে। ওকে, তাহলে আমি 8 টাকায় বিক্রি করলে 4 টাকা ক্ষতি হতো, তাহলে আমি কিনছি কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। 12 টাকা দিয়ে 8 টাকা বিয়োগ করলে 4 টাকা ক্ষতি। তাহলে এখানে সেম, আমি 7,500 টাকায় বিক্রি করলাম, 900 টাকা ক্ষতি হলো। তাহলে ক নাম্বারটা লিখি? তাহলে এখানে অতএব আমরা ডিরেক্ট নিলাম ক্রয় মূল্য সমান, আমি লিখতে পারতেন অতএব ক্রয় মূল্য সমান 7,500 টাকা যোগ 900 টাকা। এটা সাইড বুঝবে, তাহলে ইজি হবে। অর্থাৎ যেটা আমি কিনছি, বিক্রি করলাম, আর যেটা ক্ষতি হয়েছে, আমি কিন্তু 7,500 টাকায় বিক্রি করছি, ক্ষতি হয়েছে 900 টাকা। ক্ষতি টাকা যোগ করলে আমার কি হলো? ক্রয় মূল্য বের হয়ে গেলো। সাপোজ আমি 8 টাকা কিনে 4 টাকায় ক্ষতি, তাহলে ক্ষতির টাকা যোগ করলে কি হলো? আমার 12 টাকা ক্রয় মূল্য ছিল, 12 থেকে 4 টাকা বিয়োগ করলে 8 টাকা বের হলো। ক্রয় যে বিক্রয়ের সাথে ক্ষতি যোগ করলে কি? ক্রয় মূল্য। তাহলে এখানে হলো 8,400 টাকা, এটা আমাদের কি হলো? ক্রয় মূল্য। ওকে, এখন আমাদের বিক্রয় মূল্য কিন্তু এখানে কোনো ঝামেলা নাই, বিক্রয় মূল্য একদম ফ্রেশ 8,500 টাকা। এর সাথে কোনো ফ্রেশ কেন বললাম? এর সাথে কোনো সম্পর্ক নাই, এই জন্য বললাম ফ্রেশ। বাট এখানে কিন্তু সম্পর্ক ছিল যে আমি যদি 7,500 টাকা বিক্রি করি, 900 টাকা ক্ষতি হবে। তার মানে কিনছি কত দিয়ে? 8,400 টাকা দিয়ে। আর এখন আমি বিক্রি করব 8,500 টাকায়। বিক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য সমান
8,500 টাকা। তাহলে এখানে যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাহলে কি মানে লাভ বা ক্ষতি হবে, কোনটি হবে? তাহলে একটু উল্লেখ করতে পারেন, যেহেতু কি বিক্রয় মূল্য বেশি, যেহেতু নাম্বার 2 এর জন্য বেশি লেখার দরকার নেই, বাট আমি ক্লিয়ার দেখালাম। যেহেতু বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হবে? বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হবে? লাভ হবে। তাহলে লাভ হবে, অতএব লাভ হবে কত টাকা? 8,500 মাইনাস 8,400 টাকা। এখানে স্টেট লিখি সমান 100 টাকা। তাহলে আমাদের আবারও বললাম, লাভ ক্ষতি বের করতে গেলে এবার অঙ্কটা থিম কথা বুঝেন। লাভ বা ক্ষতি চাচ্ছেন এখানে। লাভ ক্ষতি বের করতে গেলে কি লাগে? ক্রয় মূল্য লাগবে আর বিক্রয় মূল্য লাগবে। বিক্রয় মূল্য দুটোই কিন্তু আছে, বাট এটা একদম ফ্রেশ, 8,500 টাকা, কোনো ঝামেলা নাই, ওর সাথে কোনো সম্পর্ক নাই। বাট 7,500 টাকা যদি বিক্রি করতাম, 900 টাকা ক্ষতি হতো। তার কিনছি কত দিয়ে? 8,400 টাকা ক্রয় মূল্য পেয়ে গেলাম, আর এই একটা বিক্রয় মূল্য পেয়ে গেলাম। বিয়োগ করলে লাভ বা ক্ষতি বের হয়ে গেল। আশা করি ক নাম্বারটি বুঝতে পারছি। আমরা এখন করব খ নাম্বার ম্যাথটি। অঙ্কটি পড়ি। আমিনা বেগম 5 বছরে কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা হবে? এখন বলেন, চক্রবৃদ্ধি সূত্র C সমান P × 1 + R হোল টু দি পাওয়ার n। আমরা এখানে লিখি মানগুলো কি কি আছে খ নাম্বার দিয়ে। ওকে, তাহলে এখানে আমিনা বেগম 5 বছরের জন্য, তাহলে আপনি এখান থেকে কি পেলেন? সময় লেখেন, সময় n সমান 5 বছর, একটা পেলেন। সময় n সমান 5 বছর। কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে? চাচ্ছে কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা, চাচ্ছি কিন্তু চক্রবৃদ্ধি মুনাফাটা। ওকে, তার মানে এখানে বাকিটা এখান থেকে আমিনা বেগম বলা আছে, এখানে আমিনা বেগম 12 পাচ্ছে, তাহলে মুনাফার হার আর সমান 12% সমান 12 নিচে 100। এখানে একটু আমরা অপ্রাকৃতিক কাজ আছে এখানে। দেন এখানে আর কি আছে? 9,000 টাকা। দেখেন আসল P সমান 9,000 টাকা। ওকে, আর কি আছে দেখেন তো? 5 বছরের জন্য, এখানে বছর চেঞ্জ করে নাই, এখানে চেঞ্জ করলে কিন্তু এটা লাগতো। সেম হওয়ার কারণে এখানে সেম, নাহলে টাকাও চেঞ্জ হতো, বাট এখানে চেঞ্জ করে নাই। ওকে, এখন চাচ্ছি হলো চক্রবৃদ্ধি মুনাফা। একটু লিখে নেন এখানে যে এখানে বা চক্রবৃদ্ধি মুনাফা সমান কত বের করতে হবে। ওকে, তাহলে আমরা জানি C চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল C সমান P × 1 + R। এখানে অনেকে ডিরেক্টলি লেখে যে C থেকে, মানে এই সূত্র থেকে এখানে লেখে চক্রবৃদ্ধি মুনাফা সমান, এটা লিখে এখান থেকে P বাদ দেয়। এই অঙ্কটা সহজ করার জন্য আমি বলি C সমান P + I, এটা মনে রাখবেন। যদি C সমান P + I মনে রাখেন, তাহলে অঙ্কটা আপনার জন্য অনেক ইজি হবে। কেন? এই C হলো সবৃদ্ধি মূল, P হলো কি? চক্রবৃদ্ধির আসল। চক্রবৃদ্ধি আসল, জাস্ট চক্রবৃদ্ধি কথাটা যোগ হবে, আর চক্রবৃদ্ধি মুনাফা, এটা জানলে অনেক ইজি হবে। চক্রবৃদ্ধি আসল আর চক্রবৃদ্ধি মুনাফা, সবগুলোকে চক্রবৃদ্ধি আসল, চক্রবৃদ্ধি মুনাফা চাচ্ছেন কিন্তু আপনি এই I এর মানটা, তার মানে এখান থেকে অতএব I = কি হবে? C - P। এই জন্য ডিরেক্টলি সব গাইডের মধ্যে এভাবে লেখে চক্রবৃদ্ধি মুনাফা সমান C থেকে এই মানটা বাদ দেয়। আমি যদি এখানে এভাবে মানটা লিখি, দেখেন খেয়াল করেন, আমি যদি মানটা এখানে লিখি, তাহলে এই মানটা P এর মানটা কিন্তু প্রত্যেকবার নিচে টানতে হবে। তাহলে আমি এটা লিখবো কেন? আমি P এর মান প্রত্যেকবার না টেনে যদি আমি C এর মানটা আলাদা করে লাস্টে বিয়োগ করে দিই, তাহলে আমার লাইনটা কম লিখতে হবে, টাইম সেভ হবে। সো আমি সেটাই করে দিব, আগে C বের করে নিয়ে P বাদ দিব। ওকে, তাহলে এখানে মান বসান। আসল কত টাকা বলা আছে? 9,000 টাকা। ওকে, 1 বসে গেল। আর এর মানটা আমরা দশমিক করে নিতে পারি, এটা ভাগ করলে 0.12। ভাগটা শিখাই দিই, এই 12 ভাগ 100 যদি আপনি দ্রুত করতে চান, 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, সেম এখানে 3টে সংখ্যাই হবে, বাট আছে আপনার 2টা, বাকি একটা দশমিক। দেখেন 1 2 3 1 2 3। যদি আপনি 12 ভাগ 10 দেন, দেখেন 2 সংখ্যা, এখানে 2 সংখ্যা হবে, তাহলে আগে 12 লেখেন, তাহলে দশমিকটা এখানে আসবে না, এটা হবে দশমিক দেওয়ার স্কোপ নেই, কারণ দশমিক কিন্তু এখানে দিলে কি হতো? 1টা 2টা 3টা হতো।
দুইটা আমাকে ফিক্স, তাহলে দশমিকটা কি হতো, মাঝখানে হতো। যেমন 1 যদি আমি 10 বলি, 1 সংখ্যা 2 সংখ্যা, তাহলে এখানে সংখ্যা দুটোই হবে, দশমিক 1 2। আশা করি ক্যালকুলেটর ছাড়া আপনি দ্রুত এভাবে করতে পারবেন। তাহলে আর এর মানটা আমরা কি হলো 0.12, এর মানে কয় বছর, 5 বছর। আমরা এখান থেকে ক্লিয়ার করে নিই 9000, আর এখানে হলো 1.12 পাওয়ার হলো 5। আমরা ক্যালকুলেটরের সাহায্য নিব। এখানে আমরা এখানে দেখাই দিই 1.12 সায়েন্টিফিক, এখানে পাওয়ার দেওয়া থাকে, পাওয়ার 5 কত আসলো 1.762 সমান 9000 গুণ, আমরা মিনিমাম 3টা মান নিব, 1.762 পরেরটা 3টা নিলে হবে। একে আমি আবার এই মানটাকে 9000 দিয়ে গুণ করে দিব, 9000 আর হলো সমান 15 8 6 1.075। ওকে, তাহলে এটা আমাদের সি বের হয়ে গেল। তাহলে আমি চাচ্ছি কিন্তু চক্রবৃদ্ধি কি মুনাফা। আমি আবারও দেখালাম সি সমান পি প্লাস আই, এটা হলো চক্রবৃদ্ধির সবৃদ্ধি মূল, এটা আসল, এটা মুনাফা। চক্রবৃদ্ধি আসল, চক্রবৃদ্ধি মুনাফা। যদি আপনি সি সমান পি প্লাস আই এই জিনিসটা বোঝেন, তাহলে আপনার সবগুলো ম্যাথ অনেক ইজি হবে। সি সমান, সি হলো চক্রবৃদ্ধির সবৃদ্ধি মূল বা মূলধন, পি হলো চক্রবৃদ্ধির আসল, আই হলো চক্রবৃদ্ধির মুনাফা। আপনি এখান থেকে চাচ্ছেন কোনটা, চক্রবৃদ্ধির মুনাফা, অর্থাৎ সির মধ্যে যে ফি আর আই থাকে ওই আই চাচ্ছেন। তাহলে আই ইকুয়াল টু কি হবে, সি মাইনাস পি, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তাহলে চক্রবৃদ্ধি আসল সমান কি হবে, সি মাইনাস আই, অর্থাৎ সি থেকে পি অথবা আই বাদ। যদি আপনি চক্রবৃদ্ধি মুনাফা চাচ্ছেন মুনাফা আই, তাহলে সি থেকে পি বাদ। যদি আপনি চক্রবৃদ্ধি আসল চান, তাহলে সি থেকে আই বাদ। তাহলে অঙ্কটা আপনার এক লাইনে হয়ে যাবে। আমি এখান থেকে ইজি পাবো, অর্থাৎ আই ইকুয়াল টু কি হলো, সি মাইনাস পি। অর্থাৎ আমি যদি এখানে মানটা টানতাম পি, প্রত্যেকবার টানতে হতো, তাহলে অঙ্কটা কিন্তু এক লাইনে শিখবেন। চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে সির মানটা বের করে পি হলো আসল টাকাটা বাদ দিবেন। ওকে, তাহলে আমরা এখানে লাইন পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। তাহলে আমি চাচ্ছি চক্রবৃদ্ধি মুনাফা। আপনি এখানে কথাই লিখবেন, কারণ আই কিন্তু নর্মাল মুনাফা। লেখেন অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান, এই যে এটা হলো মূল টাকাটা 15,861.075। চাইলে আমরা এটাকে 2 সংখ্যা রাখতে পারি, এখানে 8 রাখতে পারেন, 8 রাখলে সমস্যা নেই, 0.75 সমস্যা, আমরা 8 লিখি এখানে। এখান থেকে আপনি বাদ দিবেন আসল টাকা কত, 9000 টাকা, এই যে আসল 9000 টাকা। এবার বিয়োগ করে দিই, পনেরো 806.08 মাইনাস 9000, এখানে বিয়োগ করলে আসবে 61.08। আশা করি খ নাম্বারটা বুঝতে পারছেন। আমি আরো একবার বললাম, চাচ্ছি হলো চক্রবৃদ্ধি মুনাফা, আপনি অঙ্কটাকে একটা ওয়ার্ড দিয়ে শেখেন। তাহলে সি সমান পি প্লাস আই, এই পি হলো চক্রবৃদ্ধি আসল, আই হলো চক্রবৃদ্ধি মুনাফা। চাচ্ছেন কিন্তু আপনি চক্রবৃদ্ধি মুনাফা, অর্থাৎ সির মধ্যে যে ফি আর আই থাকে সেখান থেকে আই চাচ্ছেন। তাহলে আই ইকুয়াল টু সি মাইনাস পি, সি মাইনাস পি চক্রবৃদ্ধি মাইনাস আসলটা। আর যদি চক্রবৃদ্ধি মুনাফা চান, সি থেকে আই বাদ, অর্থাৎ আই চাইলে পি বাদ, পি চাইলে আই বাদ। তাহলে আমি একবারে এক লাইনে বলে দিই, চক্রবৃদ্ধি মুনাফা আই চাচ্ছেন, সি থেকে পি বাদ। চক্রবৃদ্ধি আসল পি চাচ্ছেন, সি থেকে আই বাদ। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি আসল যেটা চাই না কেন, সি থেকে যেটা চাবো সেটা ছাড়া বাকি যেটা আছে, চাচ্ছি মুনাফা আসল বাদ, চাচ্ছি আসল মুনাফা বাদ। এই হলো আপনার এক লাইনে অঙ্কটা। আশা করি বুঝতে পারছেন। শুরু করলাম গ নাম্বার ম্যাথটি। একই হার মুনাফায়, সরল মুনাফায়, একই হার সরল মুনাফায়, সরল মুনাফায় কত বছরের উক্ত আসল, মুনাফা আসলের 1.5 গুণ, মুনাফা আসলের 1.5 গুণ। এখানে কিন্তু অনেক সময় থাকে মুনাফা আসলের, এখানে কিন্তু একটু কথা ঝামেলা আছে, খেয়াল রাখবেন, মুনাফা আসলের 1.5 গুণ। ওকে, আমি অঙ্কটাকে দুইটা নিয়ম করে দিব। আগে আমরা সহজ নিয়মটা করি। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখেন তো, একই হার। একই হার মানে কি, আগের যে হারটা ছিল আর এর মানটা সেম থাকবে, অর্থাৎ আমি মুনাফার হার আল সমান লিখবো 12%। তাহলে 12% মানে কি লেখা যায়, 12 নিচে হলো 100, এখানে থাকলো এটা হবে।
সরল মুনাফায় কত বছরে, তাহলে এন এর মানটা চাচ্ছি, এন ইকুয়াল টু হট লেখেন বা চাচ্ছি এন ইকুয়াল টু উক্ত আসল, উক্ত আসল বলা আছে কিন্তু ক্লিয়ার, উক্ত আসল, তাহলে পি ইকুয়াল টু কত ছিল আসল টাকা, তার মানে কি যে ৯,০০০ টাকা ছিল সেটাই হলো আসল টাকা, তাহলে পি ইকুয়াল টু কত ৯,০০০ টাকা উক্ত আসল। কি বলছে, উক্ত আসল মুনাফা আসলে ১.৫ গুণ, মুনাফা আসলে, মুনাফা আসলে ১.৫ গুণ, তার মানে কি মুনাফা আসল এর সমান কি, মুনাফা আসলে ১.৫ গুণ হবে, তাহলে এই যে টাকাটা মুনাফা আসল হবে আসলে ১.৫ গুণ হবে, তার মানে কি ৯,০০০ টাকার ১.৫ গুণ 1.5 গুণ করলে হবে ১৩,৫০০। আমি আবারও বললাম এই জায়গাটা খেয়াল রাখবেন, মুনাফা আসলের, সেটা কিন্তু একটা জিনিস বলছি, মুনাফা আসলে ১.৫ গুণ, খেয়াল রাখবেন মুনাফা আসলে অর্থাৎ এ কি হবে ১.৫ গুণ হয়ে যাবে। আর যদি বলতো মুনাফা আসলের, এখানে লের হলে পর কিন্তু মুনাফা অর্থাৎ মুনাফা আয় সমান কি হতো আসলের ১.৫ গুণ। সেম টাইপের কিন্তু কথার একটু কিন্তু সমস্যা আছে, আমি ভেঙে দেখালাম, মুনাফা আসলের ১.৫ গুণ, একটা রয়ের জন্য পুরো ম্যাথটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, খেয়াল করেন আমি মুনাফা আসলের, তার মানে কি হতো মুনাফা আয় সমান আসলের ১.৫ গুণ বা 1.5 লেখেন, আর মুনাফা আসলে ১.৫ গুণ অর্থাৎ এর সমান আসলে ১.৫ গুণ, কারণ এটা হলো মুনাফা আসলে। দেখেন একটা রয়ের জন্য পুরো অঙ্কটাই কিন্তু চেঞ্জ হবে বা ভুল হয়ে যাবে, এটা খুব খেয়াল রাখবেন, মুনাফা আসলে আর মুনাফা আসলের কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি এখানে আবারও দেখালাম, এটা মানে এ ইকুয়াল টু এটা, আর যদি বলতো মুনাফা আসলের তাহলে এখানে কি হতো আই ইকুয়াল টু ৯,০০০ আসলের সেম থাকতো, জাস্ট কি হতো এখানে সবই ঠিক থাকতো, এখানে তখন আই হয়ে যেত, যেখানে এখানে এ হয়েছে সেখানে জাস্ট কি হতো আই হতো, সম্পূর্ণ ডিফারেন্স হতো। ওকে, এখন আমরা সব মান পেয়ে গেছি। এখন সমস্যা দেখেন, যখন আমি এই অঙ্কটার মধ্যে বলি আমার সূত্র কিন্তু দুইটা কথা, জাস্ট আমি এখানে লিখি সি সমান পি ইন্টু 1 প্লাস আর এখানে বাইরে এন, আর এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, আর আই ইকুয়াল টু পি আর এন। আমাদের এই সূত্র তিনটা থাকলে চক্রবৃদ্ধি এখানে নাই, এটা বাদ দিলাম, যখন এই দুই সূত্র থাকে আমাদের ফার্স্ট চয়েস করতে হবে এই সূত্রটা, কেন সূত্র চয়েস করব, আর সেকেন্ড হলো এই চয়েস, এর কারণটা হলো এখানে যদি পি চাই, এখানে সাপোজ পি বলি, অর্থাৎ পি ইকুয়াল টু হলো এ বাই 1 প্লাস আর এন, এই আর এর মানে কিন্তু হয় কি ভাগ হয়, এই ভাগ মানে উপরে গেলে কি হবে গুণ, এই জন্য আমরা এই সূত্রটা ইউজ করার চেষ্টা কম করব, যদি আমরা পাই মানটা তাহলে আমরা সবসময় চেষ্টা করব এই যে আই ইকুয়াল টু পি আর এন এটা ইউজ করার জন্য। এখানে একটা বেসিক কথা আছে, কখন আপনি এটা ইউজ করতে পারবেন আর কখন ইউজ করতে পারবেন না। যদি দেখেন আপনি এখানে একটা আমি শর্টকাট শিখাই দিই, এ যদি থাকে তাহলে এই সূত্রটি ইউজ করতে হবে, আমার যদি এ না থাকে, এ না আসলে তো এটা আমাকে ইউজ করতে হবে না, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন, এ যদি থাকে তাহলে এটা, এ না থাকলে তো এটা ইউজ করবো, সহজ কথা। কিন্তু যদি আমার এ থাকে আবার পিও থাকে, এগেন রিপিট, যদি আমার এও থাকে পিও থাকে তাহলে আমরা আই ইকুয়াল টু কি লিখবো এ মাইনাস পি, তাহলে আমার আই বের হয়ে গেল, আর আই বের হয়ে গেলে এই সূত্রটা ইউজ করা যাবে, অর্থাৎ ছোট হয়ে যাবে। আমি আবারও বললাম, যদি আমার এ না আসে তাহলে তো এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর এন সূত্র আসার কোনো প্রশ্নই নেই, কিন্তু যদি আমার এ আসে তাহলে আমি দেখব পি বা আই যে কোনো একটা আছে কিনা, কারণ আমার আই সাথে এ আর পি সম্পর্ক, কারণ এ ইকুয়াল টু মুনাফা সমান কি মুনাফা যোগ আসল বা আসল যোগ মুনাফা যেটাই বলেন না কেন, তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কি এ মাইনাস পি বা পি ইকুয়াল টু কি এ মাইনাস আই, অর্থাৎ যে কোনো একটা মান দুইটা থাকলে কিন্তু একটা বের হবে, তাহলে সেম এখানে যদি এ আছে এটা ইউজ করতাম, বাট পির মানটা কিন্তু আছে, তাহলে আমরা এখান থেকে ইজিলি আই পাবো, তাহলে আই ইকুয়াল টু কি হবে এ মাইনাস পি, তার মানে ১৩,৫০০ থেকে ৯,০০০ বিয়োগ করলে কত হয় ৪,৫০০। আমি ডিরেক্ট দেখালাম, মানটা আমরা লিখবেন। আবারও বললাম আই ইকুয়াল টু এ মাইনাস পি, এখানে লিখতে হবে না, আপনি মানটা লিখবেন ১৩,৫০০ মাইনাস ৯,০০০ সমান কত ৪,৫০০। তাহলে আমাদের সব মান ক্লিয়ার, এখন জাস্ট মান বসাবো, তাহলে মানটা বসাবো গ নাম্বার এখানে, তাহলে আমরা আই ইকুয়াল টু পি আর এন বা এন চাচ্ছি, তাহলে এন ইকুয়াল টু হলো আই বাই এন চাচ্ছি, তাহলে পি আরটা নিচে চলে আসবে পি আর। বন্ধুরা এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শেখাবো, আমরা আগে দেখাই আই এর মানটা কত
4500, পি কত 9000 টাকা, আর আর এর মানটা কত 12/100। আমি সবসময় চেষ্টা করি যে সম্পূর্ণ একটা ব্যতিক্রম নিয়ম করার জন্য, যেখান থেকে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারেন। যেমন এই অঙ্কটা দেখেন, সব সময় কিন্তু সবাই এই ভাগই করে, কিন্তু যদি এখানে ভাগ করতে যান দেখেন এখন কি হচ্ছে, কাটাকাটি করতে হচ্ছে। যদি কাটাকাটি না হতো তাহলে একশো কিন্তু কি হতো, আবার উপরে যাইতো, কি হইতো উপরে, তাহলে উপরে গিয়ে আবার গুণ বহুত ঝামেলা। এখানে অনেক ইজি, কারণ এখানে কাটাকাটি করলে তো ইজি হয়ে গেল, এটা কাটলে তো হয়ে গেল, এটা কাটলে হয়ে গেল 5 9 45। তো এটার জন্য সমস্যা না, এখানে আমরা দেখাই, এখানে আমরা এই নিয়মটা করবো না, এই জন্য শেখাই দেয় নিয়মটা। তাহলে আয়ের মানটা কত, আমরা আবার লিখি, আয়ের মানটা হলো 4500, পি হলো 9000 টাকা। আর আমরা আবার দেখাই এখানে যে আমরা আয়ের মানটা যদি, তাহলে সহজ কথা হলো আর যদি কখনো নিচে আসে, আর অর্থাৎ এখানে যেমন আর কিন্তু নিচে আসতেছে, তাহলে আমরা অবশ্যই দশমিক করে নিব, দশমিক করলে 0.12 হবে, এটা 0.12। তাহলে আমরা এখানে 12/10টা লিখে আমরা কি লিখবো এখানে 0.12। আর যদি আমরা এখানে এটা লিখতাম 100 লিখতাম, তাহলে কিন্তু কি হতো, এটা উল্টে আসতো, অনেক ঝামেলা হতো। তাহলে আমরা এখানে 0.12, আমরা ক্যালকুলেটর ইউজ করি, এটা আসবে। চাইলে আপনি এখানে এটা কাটাকাটি করতে পারেন, সমস্যা নেই, এই 0 0 0 0, বা না কাটলেও করতে সমস্যা নেই, কারণ ক্যালকুলেটর আছে। আমরা কাটাকাটি করেও দেখাই। আর 45 2 কত 90, তার মানে কি হলো, আমি দেখাই এখানে, এখানে থাকে উপরে থাকে হলো 1, নিচে হলো কত 0.12, 12 গুণ 2 24, 0.24, 1/0.24, 1/0.24, 4.16 সমান 4.166, এবারে চলতে থাকবে। তাহলে আমরা এখানে 4.1 মানে এখানে 5 বা 5-এর বেশি হলে আমরা 1 যোগ করি, এটা বাদ দিলে তোমরা, অর্থাৎ বা 4.2 মাস। একটা নিয়ম দেখালাম। চাইলে আপনি এমনও করতে পারতেন এখান থেকে, যে 45 বাই হলো 9000 গুণ 0.12, সেটা করতে পারতেন। কি হয়, ডিরেক্ট গুণ করেন, তাহলে এখানে কি আসতো 9000 গুণ 1.12 গুণ করে না, 9000 গুণ 0.12 আসতো, এখানে আসতো, এখানে আমি পড়ে নিলাম, সমান হলো 4500, নিচে হলো 1080, সেটা ভাগ করলে একই আসবে 4.166, বা আমরা এখানে 4.2 লিখব। তাহলে অঙ্কটা কিন্তু আমি আবারও বললাম, এখানে মুনাফা আসলে একটা জিনিস, মুনাফা আসলের একটা জিনিস। আমাদের ফার্স্ট নিয়ম কি হয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পারছেন, অনেক ইজি একটা ম্যাথ, বুঝলে একই হার। তাহলে আর এর মানটা আগের থেকে আসবে, সরল মুনাফায় কত বছরে এন চাচ্ছি, উক্ত আসল, তাহলে আসল টাকাটা আছে, মুনাফা আসলে অর্থাৎ এ সমান আসলের 1.5 গুণ হয়ে গেছে। আর মুনাফা আসলের বললে এখানে আই সমান কি হতো, এখানে জাস্ট পি না হয়ে এ না হয়ে কি হতো, আই হতো। খুব খেয়াল করে এটা। আমরা এখন সেকেন্ড নিয়মটা একটু দেখাই দিই। এটা সেকেন্ড নিয়মটা হলো হচ্ছে কত বছরে, তাহলে আমরা মনে করি এন বছরে মুনাফা আসলে, উক্ত আসল মুনাফা আসলে 1.5 গুণ হবে। তাহলে এন বছরে মুনাফা আসল কি হবে, এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এটা হলো একটা। এবার এইখানে 1.5 গুণ হবে, তার মানে কি হবে, আমরা একটা ঘুরাই লিখবো, এখানে এর জায়গায় কি লিখবো আমরা, আসলের 1.5 গুণ, কারণ এটা মুনাফা আসল। 9000 গুণ 1.5 সমান, মান বসাই দিবেন 9000, 1 বসে গেল, আর এর মানটা বসে গেল 0.12 ইন্টু এন। আপনি দুইভাবে করতে পারেন। আবার দেখ এই লাইনটা জাস্ট, এটাও সহজ, মনে করি এন বছরে, কত বছরে, মনে করি এন বছরে, তাহলে মুনাফা আসলে কত হলো 1.5 গুণ, তাহলে মুনাফা আসলে সূত্রটা এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন, এ মানে মুনাফা আসলে 1.5 গুণ হয়ে গেল, আর এখানে বাকি মানটা বসান, এখান থেকেও ম্যাথটা ইজি হয়ে যাবে। এখানে আপনি জাস্ট গুণ করে দিবেন 13500, এখানে 9000, এখানে 1.12 এন থাকলো এটা। দেন আপনি এখান থেকে করতে পারেন, এখান থেকে এটা নিচে নিয়ে আর ভাগ করে দিবেন, বা আমি পুরো পাশটা বাম দিকে নিয়ে আসি, 9000 ইন্টু 1 প্লাস 0.12 এন সমান হলো 13500, এখান থেকে গুণ আছে, এখানে এদিক দিয়ে ভাগ করে দিবেন, 9000 দিয়ে ভাগ করে দিবেন,
দেন এখান থেকে ভাগ করার পর যে মানটা আসবে, এখন দেখেন এই অনটা সেই ভাগফল থেকে 1 বিয়োগ করে দিবেন, তাহলে 1 চলে যাবে। দেন এই n ইকুয়ালটা কি হবে, ওই মানটাকে জাস্ট 0.12 দিয়ে ভাগ করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মটা অনেক ইজি, জাস্ট মানটা বহালে হবে, কিন্তু এই নিয়মটা আরো বেশি ইজি। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।